হতে যাচ্ছে। কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব, যেভাবে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, সবাই না থাকলেও, যেই অনুষ্ঠানে 1 বছর আগে আমি এই কথাটি বলেছিলাম। আচ্ছা, বিএনপি যারা করেন তাদের জন্য বলি। আচ্ছা বলেন তো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে কথাটি বলেন যে আজ থেকে 1 বছর আগে আমি বলেছিলাম যে আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না, অনেক অদৃশ্য শক্তি এবং অদৃশ্য শত্রু কিন্তু আছে, তারা কিন্তু ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছেন। এই যে উনি যে বারবার বলেন, এটা উনি এবার দিয়ে আমার কাছে 5 বার ওনার বক্তব্যটি আছে, প্রথমবারেরটা আছে, এরপরে 5 বার উনি মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যে 1 বছর আগে প্রথম যেদিন উনি তারেক রহমান বলেছিলেন যে আপনারা সবাই পোর খাওয়া রাজনীতিবিদ, আপনাদেরকে এত বোঝানোর দরকার নেই, সামনের দিন কিন্তু এত সহজ হবে না, অনেক অদৃশ্য শক্তি, অদৃশ্য পক্ষ, অদৃশ্য শত্রু আছে যারা মাথাচাড়া দেন, বলেন তো প্রথম তারেক রহমান কবে এই বক্তব্যটি দিয়েছিলেন? প্রথম কবে দিয়েছিলেন এটি উনি তারপরে আরও যে বারবার বারবার মনে করিয়ে দিয়েছেন দফায় দফায়, বলেন তো প্রথমবারেরটা খোঁজার চেষ্টা করেছেন? করেননি। এর পরেরগুলো আপনারা কি শুনেছেন? শোনেননি। আপনাদের কাছে হয়তো মনে হয় যে তারেক রহমান হয়তো এটি বলছেন যে উনি হয়তো বলার জন্যই বলছেন, বা নেতাকর্মীদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য বলছেন, তাই না? আসলে কি তাই? তাই না। এই যে আমি যে এই কথাটি বল, এই কথাটিও কিন্তু তারেক রহমানের আগে বলেছেন, যে আপনাদের অনেকেরই হয়তো মনে হয়েছে যে তারেক রহমান বলেছেন, কি বলেছেন, বলার জন্য বলেছেন, এই কথাটিও কিন্তু উনি বলেছেন। মানে উনি ওনার মুখ দিয়েও বলেছেন যে আপনারা অনেকে হয়তো মনে করেছেন তারেক রহমান বলেছেন, বলার মতো বলেছেন বা কি বলেছেন, এই ওনার মুখে ওনার নাম উচ্চারণ করে উনি কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন। আগামী নির্বাচন শুধু নয়, আগামীর প্রতিটি দিন বিএনপির জন্য যে কত কঠিন হবে এটি আপনারা হিসাবও করতে পারছেন না। আমি একজন রাজনীতি পর্যবেক্ষক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে গেল 15 বছর বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করি, খুব তীক্ষ্ণভাবে, একেবারে মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। একই সাথে তারেক রহমানের বক্তব্য, বিবৃতিগুলো আমি সেই 2009 সালের জাতীয় কাউন্সিলের সময় সেই বক্তব্যটি থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি বক্তব্য আমার পর্যবেক্ষণ করা আছে, আমার সংরক্ষণে আছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমি 24-এর যেই জুলাই আগস্টে যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একমাত্র সাংবাদিক আমি, তারেক রহমানের কি ভূমিকা ছিল 24-এর এই গণ অভ্যুত্থানে, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, বাংলা ভিশনে, আমার টেলিভিশনে আমি কিন্তু একটি ডকুমেন্টারি করেছিলাম 23 মিনিটের। যদিও সেই ডকুমেন্টারির আগে পরের ঘটনা, সেটি ভিন্ন রকম বাস্তবতা, সেটা তো পরে বলবো। আর কোনো গণমাধ্যমে কিন্তু করেনি, আর কেউ জানেও না। বিএনপির নেতাদের মধ্যেও কিন্তু এই মানসিকতা দেখিনি। সেখানে 1.9 মিলিয়ন বোধহয় এখন পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে, বা টেলিভিশনে যখন প্রচার হয়েছে, আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ বলেছে এটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক দলিল। বলেন তো সেই ডকুমেন্টারিটা কয়জন দেখেছেন, বা কয়জন জানেন তারেক রহমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে কবে কী বক্তব্য দিয়েছেন? জানেন না অনেকেই। কারণ কি জানেন? বিএনপির মধ্যে বেশিরভাগ নেতাদের কর্মী সমর্থক ভিন্ন হিসাব। সমর্থকরা হচ্ছে জান প্রাণ দিয়ে বিএনপির জন্য কাজ করে। বিএনপি হচ্ছে সমর্থক নির্ভর দল। কিন্তু বিএনপির যারা নেতা বেশিরভাগ, তারা আসলে এতটাই রিল্যাক্সে আছেন, এতটাই আরামায়েশে আছেন, তারা কিন্তু তারেক রহমানের এই বক্তব্যের তাৎপর্য, এই মূল ভাবার্থ কী, সেটি কিন্তু চিন্তাও করতে পারছেন না। প্রথম বক্তব্য তারেক রহমান কবে দিয়েছিলেন, এই প্রশ্নটি যদি আমি উত্তর আপনারা দেখি পারেন কিনা, নাহলে আমি পরের পর্বে সেটি আমি বিস্তারিত তুলে ধরব। একটু বলেন তো, একটা প্রশ্ন রাখি, সেটি হলো, আপনি একজন বিএনপির নেতা যার পদবি আছে, আপনি গেল 10 বছরে বা 15 বছরে কয়জন মানুষকে আপনি বলেছেন যে বিএনপিতে বা ছাত্র দলে বা যুব দলে বা ছাত্রদল, যেহেতু তরুণদেরকে কয়জনকে বলেছেন আপনি যে বিএনপির সাথে, ছাত্রদলের সাথে যুক্ত হওয়ার জন্যে? প্রশ্নটি একটু সরাসরি করি। এই ভিডিওটি যারা দেখবেন, যদি বিএনপির কেউ দেখে থাকেন, দয়া করে শেয়ার করে অন্য বিএনপি নেতাদের কাছেও পাঠাবেন। যাদের পদবি আছে, সেটি হোক ওয়ার্ড বিএনপির পদ অথবা থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, কেন্দ্র, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বিগত 15 বছরে আপনি কয়জন তরুণ তরুণীকে বিএনপি সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেছেন ছাত্রদলে যোগ দেওয়ার জন্যে?
বুকে হাত দিয়ে নিজের কাছে প্রশ্ন করেন, কয়জনকে আপনি বিএনপিতে ছাত্রদলে বা ধানের শীষের পক্ষে আপনি উদ্বুদ্ধ করেছেন? উত্তর আমি পরে দিব, আমার কাছে গবেষণা প্রতিবেদন, পর্যবেক্ষণ প্রতিবেদন আছে। আরেকটি কথা, 4 কোটির মতো নতুন ভোটার, 4 কোটি, এই 4 কোটি ভোটার তরুণদের কাছ থেকে তারেক রহমানকে কিন্তু শেখ হাসিনা বিচ্ছিন্ন করে রেখেছে 10 বছর। 2014 সালের পর থেকে 24 সাল পর্যন্ত তারেক রহমানের বক্তব্য, বিবৃতি গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ছিল, প্রকাশ নিষিদ্ধ ছিল। এমনই নিষিদ্ধ ছিল যে জুম মিটিংয়ে, অনলাইন মিটিংয়েও যদি পেছনে দেখা যেত টেলিভিশনে, সেটাও আমরা টেলিভিশনে এসে ক্রপ করে কেটে তারপরে দেখাতে হতো। কিন্তু নড়াইলে তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোনো একটা মামলায়, মানে আসামি হিসেবে তাকে দেখানোর জন্য টেলিভিশনে নিষিদ্ধ ছিল না। অতি উৎসাহী অনেক মিডিয়া বা অনেক সাংবাদিক, আমাদের অনেক মিডিয়ায় দেখেছি, অনেকগুলো ছবি দেখাইতেন এই যে তারেক রহমান, মানে অপরাধী হিসেবে দেখানোর জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকতো। কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন, পেছনে জুম কনফারেন্সে উনি জুম মিটিংয়ে দেখা যাচ্ছে টেলিভিশন মনিটরে, সেটা কেটে আলাদা করে দেওয়া হতো। যেই কারণে আমি তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ, ইউটিউবে গিয়ে আপনার সার্চ দেন তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ, মিরাজ হোসেন গাজী, বক্তব্যগুলো দেখবেন, তাহলে জানবেন তারেক রহমানের রাজনীতি, তার দর্শন, তার বিচক্ষণতা কিন্তু তরুণ প্রজন্মের কাছ থেকে দূরে রাখা হয়েছে। আর বিএনপি নেতাদের মধ্যেও একটি অনীহা আছে, এখন তো আওয়ামী লীগ নেই, একটা রমরমা, একটা হই হই ব্যাপার, এত সহজ না। একটু শুধু সূত্র দিলাম, 4 কোটি নতুন ভোটারের কয়জনকে আপনি আপনার পক্ষে, ধানের শীষের পক্ষে আপনি এনেছেন? এই প্রশ্ন আপনার কাছে আপনি করেন, কয়জনকে এনেছেন? নাম্বার 1। নাম্বার 2, বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, মিডিয়া, প্রত্যেকটি জায়গায় বিগত 15 বছর যাদেরকে আপনারা বিএনপি বা আওয়ামী লীগ চিনতেন, বিশেষ করে যাদেরকে বিএনপি চিনতেন, তাদের 99% বিএনপি না। আবারও বলছি, গণমাধ্যম বা আমাদের মিডিয়া বা পত্রিকা, টেলিভিশন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সহযোগিতা সংস্থা বা উন্নয়নমূলক যেই সংস্থাগুলো আছে, বিভিন্ন সেবামূলক যেই সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, সেগুলোতে 99% বললে হয়তো ভুল হবে, 90% যাদেরকে আপনারা বিএনপি চিনতেন এত বছর, তাদের মধ্যে 90% বিএনপি না। আপাতত এইটুকুই থাকুক। তারেক রহমান যে বলছেন, যে বলেন যে আগামী নির্বাচন সহজ হবে না, সহজ হবে না। তারেক রহমানের কিন্তু 1 টাকার সম্পত্তি কোথাও নেই, ঢাকা একটা বাড়িও নেই, কোনো জায়গায় তার কোনো অবৈধ বৈধ কোনো সম্পদ কিন্তু শেখ হাসিনা খুঁজে বের করতে পারে নাই। কিন্তু আপনারা যারা দলের নেতা, বিএনপির এমপি মন্ত্রী হবেন, তারা কিন্তু আঙুল ফুলে কলা গাছ অনেকে হয়েছেন, এখনও কেউ কেউ হয়তো হচ্ছেন, ভবিষ্যতেও কিন্তু হবেন। অবৈধভাবে না হন, বৈধভাবে হইলেও কিন্তু প্রত্যেকটা এমপির 5 বছরের সম্পদের, ওখানে এমপি না, সেই জেলা উপজেলা পর্যায়ে নেতা শুরু করে সবার সম্পদ কিন্তু বাড়বে। তারেক রহমান, বেগম খালেদা জিয়ার কোনো সম্পদ নেই। শেখ হাসিনা 1 টাকার অবৈধ সম্পদ তারেক রহমানের বা বেগম খালেদা জিয়ার বের করতে পারে নাই। অনেক অপপ্রচার হয়েছে 1/11-এর সময়, কিন্তু তারপরেও পারেনি। এক মানি লন্ডারিং মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই বিচারক মোতাহার হোসেনকে জোর করে অস্ত্র ঠেকিয়ে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তারপর তাকে রায় দিতে বাধ্য করেছিলেন তখনকার গোয়েন্দা সংস্থা এবং আইন সচিব, নিজে অস্ত্র ঠেকিয়ে, সেই ভিডিও ফুটেজ আছে। কিন্তু সেই মোতাহার হোসেন তারপরেও এজলাসে গিয়ে সাহস নিয়ে তারেক রহমানের পক্ষে সাজা দেয়নি, মিথ্যা সাজা দেয়নি। তিনি বলেছিলেন তখনকার গোয়েন্দা সংস্থা সহ সরকারের উচ্চ পর্যায়ে যে আপনারা দেখেন কোনো একটি তথ্য প্রমাণ নেই যে তারেক রহমানকে সাজা দেওয়া যায়। তারপরেও বলেছিলেন আপনাকে দিতে হবে, বলতে তাহলে আপনারা রায় লিখে দেন। তারপরেও সেই মোতাহার হোসেন বিচারক, তিনি কিন্তু সাজা দেয়নি। পরবর্তীতে হাইকোর্টে গিয়ে তারপরে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল মানি লন্ডারিংয়ের একটি মামলায়। তাছাড়া কোনো মামলায় তথ্য প্রমাণ, কোনো চার্জশিট, অভিযোগ বলেন, কোনো রকম কোনো অবৈধ সম্পদের অর্থ, কোনো রকম ক্লু শেখ হাসিনা খুঁজে পায় নাই। কিন্তু আপনারা যারা বিএনপির এমপি মন্ত্রী হবেন, ব্যবসা বাণিজ্য কিন্তু আপনারা করেন, আপনারা কিন্তু ঠিকই টাকা পয়সার মালিক হবেন। কিন্তু এখন আপনারা কেন তাহলে দলের হাইকমান্ডের নির্দেশনা আপনারা শুনছেন না? আপনাদের তো প্রত্যেকটা নেতার উচিত তারেক রহমানের বক্তব্য আপনাদের ফেসবুকগুলোতে শেয়ার করা, প্রতিদিন প্রত্যেকটা বক্তব্য মন দিয়ে A to Z আপনাদের শোনা উচিত। আমি তো বলতে পারি বিএনপির 50 থেকে 60% নেতা বা আরও বেশি, তারা তারেক রহমানের বক্তব্য শোনেই না, শেয়ার দেওয়া তো দূরের কথা, কিন্তু সমর্থকরা শোনে।
কারণ 2024 সালের 5 আগস্ট দুপুরে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়, তখন এই জাতির রাজনৈতিক অভিভাবক হিসেবে তারেক রহমান যে ভাষণটি দিয়েছিলেন, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর উচিত ছিল সেই ভাষণটা তাদের গলায় ঝুলায় রাখা, অর্থাৎ তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকায় রাখা। 22 মিলিয়ন ভিউ হয়েছিল একদিনে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে। 22 মিলিয়ন। কারা দেখেছে? সমর্থকরা দেখেছে, দেশবাসী দেখেছে, সাধারণ মানুষ দেখেছে। নেতারা, আপনারা তারেক রহমানের চেয়ে বেশি বিএনপি করা নেতা, তাদের ভবিষ্যৎ কিন্তু সবসময় খারাপ হবে। আগের সেই রাজনীতি যেমনি এখন নেই, আপনারাও মনে রাখবেন বিএনপিও কিন্তু আগের সেই রাজনীতি এখন আর করবে না। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছে, কিন্তু ওনাদের এক পয়সার সম্পদও কিন্তু নেই, একটি বাড়িও ঢাকা শহরে নেই। আপনাদের অনেকেই ব্যবসা বাণিজ্য করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। দয়া করে নির্বাচন সহজ হবে না। দলের প্রতি, দলের হাইকমান্ডের প্রতি আপনাদের আনুগত্য আরও থাকা উচিত। প্রশ্নটা আবার করছি, এই যে তারেক রহমান যে বারবার বলেন, 1 বছর আগে আপনাদেরকে আমি বলেছিলাম সহজ হবে না আগামী নির্বাচন, আপনারা অনেক পোর খাওয়ার রাজনীতিবিদ এখানে আছেন, অনেককে ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। 1 বছর আগে, সেই প্রথম কবে বলেছিলেন বলেন তো? অন্তপক্ষে প্রথম দিকে, উনি তো অনেকবার বলেছেন। 1 বছর আগের দিকে যখন বলেছেন, একটা তারিখ আপনারা কেউ বলেন তো, পারেন কি না? এরপরে তো আরও 5 বার অন্ততপক্ষে উনি বলেছেন। সবসময় এই যে ঠাকুরগাঁয়ের কাউন্সিলেও বললেন। এটি একটি। দ্বিতীয়, আপনি বিএনপির যাদের পদবি আছে, সে ওয়ার্ড লেভেল হোক আর সেন্ট্রাল হোক, আপনি বলেন তো বিগত 10-15 বছরে কয়জন তরুণ তরুণীকে আপনি ছাত্রদল বা বিএনপির প্রতি বা ধানের শীষের প্রতি বা তারেক রহমানের প্রতি তাদের মনোযোগ আকৃষ্ট করেছেন, বা তাদেরকে ধানের শীষের পক্ষে আনার জন্য আপনি কয়জন তরুণ তরুণীকে আপনি বুঝিয়েছেন বা তাদের সাথে কথা বলেছেন? একজন নেতা, প্রত্যেকজন নেতা যারা এই ভিডিওটি দেখবেন, আপনার বুকে হাত দিয়ে নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। আবার বলছি, তারেক রহমান সাহেব কিন্তু বলার জন্য বলছেন না, খুবই কঠিন হবে আগামীর রাজনীতি, আগামীর নির্বাচন। কারণ অদৃশ্য শক্তি আর অদৃশ্য শত্রু আর দৃশ্যমান শক্তি বা দৃশ্যমান শত্রু আকাশ পাতাল পার্থক্য। আপনি আপনার ঘরের মধ্যে দেখবেন যে, আপনার পকেটের মধ্যে দেখবেন যে টাকা নিয়ে গেছেন বাজার করতে, দেখবেন যে সেটা জাল টাকা। বাজার করতে পারবেন? পারবেন না। আল্লাহ হাফেজ।